গুড মর্নিং স্টুডেন্ট। তো আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিবর্তনের আবর্তন করো। যেহেতু এর আগের ভিডিওতে আমি তোমাদের হোয়াইট বোর্ডে করে দেখিয়ে দিয়েছি যে কি করে আবর্তনের বিবর্তন করা হয়, তাই না? তো আজকে করব বিবর্তনের আবর্তন। তো দেখে নাও বিবর্তনের আবর্তন কিভাবে করে। দেখো, বিবর্তনের আবর্তন করার সময় তোমাদেরকে এই দুটো নিয়ম অবশ্যই মনে রাখতে হবে, যাতে করার সময় তোমাদের ভুল না হয়। তো দেখে নাও, ফার্স্ট কোশ্চিনে তোমাদের এটা থাকবে 8 মার্কের জন্য। হ্যাঁ, হয় আবর্তন করো এটা থাকতে পারে, বা দিয়ে দিল বিবর্তন করো এটাও থাকতে পারে, বা দিয়ে দিল বিবর্তনের আবর্তন করো এটাও থাকতে পারে, বা দিয়ে দিল আবর্তনের বিবর্তন করো। তো বিভিন্নভাবে কোশ্চেন্স আসতে পারে, তো ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমরা যদি খালি জাস্ট এই নিয়মগুলোই মনে রাখো তাহলে তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তো দেখে নাও, এখানে আছে বিবর্তন করে আবর্তন করো অথবা বিবর্তনের আবর্তন করো। হ্যাঁ, কোশ্চেন্স দুভাবে থাকতে পারে, একটাই মিনিং বোঝাবে। তোমরা যেটা জানো বা যেটা করবে, প্রথমে বিবর্তন করবে, তারপরে বিবর্তন করে বিবর্তিত করে তাকে আবর্তন করবে। হ্যাঁ, তো দেখে নাও কিভাবে সেটা হবে। প্রথম কোশ্চিন আছে, দেখো, শুধুমাত্র দার্শনিকেরা সুখী, তাই না? তাহলে এই বাক্যটা কোন বচনে হবে? তো দেখো, যে শুধুমাত্র কথাটা দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে সেই বাক্যটাকে এ বচনে করতে হবে, আর উদ্দেশ্য আর বিধের স্থানটা পরিবর্তন করতে হবে, তাই না? আমরা তো এটাই শিখে আসছি আবর্তন করো নিয়মে, এই যে বিবর্তনের নিয়মে। আর তোমার এই যে শুধুমাত্র কথাটা যে আছে এটা হচ্ছে বচন করার নিয়ম। হ্যাঁ, যে আমরা যে ওই যে বচন করার নিয়মে যে আছে মাত্র, শুধুমাত্র, একমাত্র, তাহলে এই শুধুমাত্র কথাটার জন্য আমাকে উদ্দেশ্য বিধেয়টার স্থানটা পরিবর্তন করতে হবে। বচন করার নিয়মে এটা শিখে আসছি। তো দেখে নাও এটা কি করব। ফার্স্টে আমরা করব বিবর্তনীয়। হ্যাঁ, এই দেখো বিবর্তনীয়। তাহলে কি হবে? দেখো, এই কথাটা আমরা ডান সাইডেও লিখতে পারি, যেহেতু এই সাইডে লিখলাম এই কারণের জন্যই। যদি এদিকে না লিখতাম তাহলে আমাদেরকে এলএফ দিয়ে করতে হতো, মানে লজিক্যাল ফর্ম, তাই কি না? আর এই সাইডে আমাকে বিবর্তনীয় কথাটা লিখতে হতো, যাতে খাতাটা দেখতে একটু সৌন্দর্য হোক, সেই জন্যই আমি বা সাইডেই করেছি পয়েন্টের মতো করে। তো দেখো, তোমরা যেভাবেই করতে পারো। হ্যাঁ, তো এটা বিবর্তনীয় কি হবে? সকল সুখী ব্যক্তি হয় দার্শনিক, যেহেতু শুধুমাত্র আছে উদ্দেশ্যটা যাবে বিধেয়ের জায়গায় আর বিধেয়টা আসবে উদ্দেশ্যের জায়গায়, তাহলে এটা করে দিলাম সকল সুখী ব্যক্তি হয় দার্শনিক। হ্যাঁ, তারপর এ বচনের বিবর্তন আমরা কোন বচন জানি? এই যে এ বচনের বিবর্তন ই বচন জানি, তাই না? এই যে ই বচনে করে নিব এটাকে। দেখো, বিবর্তিত কোন বচন হবে? ই বচনে হবে। ই বচন হলে কি হবে? কোনো সুখী ব্যক্তি নয় অদার্শনিক। কারণ বিবর্তনের নিয়মে বলা হয়েছে কি, যে শুধুমাত্র বিধেয় পদের আগে অযুক্ত করতে হবে, তাই না? মানে বিরুদ্ধ পদ যুক্ত করতে হবে। তো এখানে কি হলো? কোনো সুখী ব্যক্তি নয় অদার্শনিক। অটাকে একটু হাইফেন দিয়ে তোমরা করবে, একসঙ্গে মিলিয়ে দিবে না। তো এটা ই বচন হলো। এবার দেখো, ই বচনটারই আমাকে আবর্তন করতে হবে, যেহেতু এখানে বলেছি যে বিবর্তন করে আবর্তন অথবা বিবর্তনের আবর্তন করো। এই যে বিবর্তনটা পেয়ে গেলাম। এবার এই বিবর্তনের যে আমরা লজিকটা পেলাম, যে বচনটা পেলাম, এই বচনটারই আমাকে আবর্তন করতে হবে। তাহলে ই বচনের আবর্তন কোন বচন? ই বচনের আবর্তন আমরা ই বচনই জানি, তাই কি না? তাহলে দেখে নাও, বিবর্তনের আবর্তন সুতরাং দিয়ে বিবর্তনের আবর্তন কোনো অদার্শনিক নয় সুখী ব্যক্তি, ই বচন। কারণ আমরা জানি যে আবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয়ের স্থানটা পরিবর্তন করা হয়, তাই কি না? তাহলে এইভাবে তোমরা করবে বিবর্তনের আবর্তন। তাহলে 1 নম্বর গেল। এবার 2 নম্বর ইয়েটা দেখে নাও। 2 নম্বরটা কি আছে? যে মিরামিষি বাঘ নেই। তাহলে এটা পুরোপুরিভাবে বাক্যটাকে অস্বীকার করছে, তাই কি না? তো এখানেও একটা কথা বলেছিলাম যে মিরামিষি বাঘ নেই কথাটা আছে, তো এখানে বাঘ একটা প্রাণীর কথা বলা হয়েছে, তাই না? এখানে একটা খাওয়ার মিরামিষি, এখানে একটা কোনো কিছু খাবারের কথা বলা হয়েছে, তাই না? তাহলে এখানে দেখো যে এই যে বাঘ কথাটা আছে, তাহলে প্রাণী যে আছে এখানে, এটা হয়ে যাবে উদ্দেশ্য পদ, যাতে
লাইনটা আমার পড়তে সুবিধে হয় বা পরিপূর্ণ বোঝায়। হ্যাঁ, তো এটা করবো ই বচনে, কোনো বাঘ নয় নিরামিষী প্রাণী। হয়েছে? তাহলে এটা ই বচন হলো। তাহলে ই বচনের বিবর্তন আমরা কোন বচন জানি? এ বচন, তাই কি না? তাহলে এটা এ বচন করে নিব। এ বচন করলে কি হবে? সকল বাঘ হয় অনিরামিষী প্রাণী। এটা সবসময় মনে রাখবে যে যখন তোমরা বিবর্তন করবে বিধেয় পদের আগে অবশ্যই অযুক্ত করবে, হ্যাঁ, হাইফেন দিয়ে। তাহলে এটা কি হলো? সকল বাঘ হয় অনিরামিষী। এবার এটা হয়ে গেল। এবার দেখো যে এই বচনটারই আবর্তন করতে হবে, তাই কি না? তাহলে এ বচনের আবর্তন আমরা কোন বচন জানি? এ বচনের আবর্তন জানি আই বচন, তাই না? তাহলে এটাকে এবার আই বচন করে নেব। আই বচন করলে কি হবে? দেখো, বিবর্তনের আবর্তন। আই বচনে কি হবে? কোনো কোনো অনিরামিষী প্রাণী হয় বাঘ। আই বচন দেখো করে নিলাম। তাহলে এটার ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে সেকেন্ড লাইনের ক্ষেত্রে মানে বিবর্তন থেকে বিবর্তনীয় থেকে বিবর্তন করার সময় শুধুমাত্র বিধেয়ের পদের আগে অযুক্ত করতে হবে। আর যখনই বিবর্তনটাকে আবর্তনে নিয়ে আসবো, মানে বিবর্তনের আবর্তন করব, সিদ্ধান্তটা বের করব, তখনই মনে রাখতে হবে যে আমাকে উদ্দেশ্য বিধেয়ের স্থানটা পরিবর্তন করতে হবে। এবার 3 নম্বর এক্সাম্পলে চলে আসো। এখানে কি আছে? অধিকাংশ মানুষ জ্ঞানী। এখানে বলছে অধিকাংশ মানুষ জ্ঞানী। তাহলে কোন বচনে হবে এটা? যেহেতু অধিকাংশ কথাটা আছে, তাই কি না? তাহলে এটা আই বচনে করব। তাহলে কি হবে? বিবর্তনীয় কি হবে? কোনো কোনো মানুষ হয় জ্ঞানী, বা এখানে ব্যক্তিও দিতে পারি আমরা। কোনো কোনো মানুষ হয় জ্ঞানী ব্যক্তি, বা এমনি জ্ঞানী রাখলেও কোনো কিছু হবে না, তবে তোমরা পারলে জ্ঞানী ব্যক্তিটা দিয়ে দিবে। তাহলে এটা আই বচন। তাহলে এবার দেখো যে আই বচনের বিবর্তন কোন বচন হয়? এই যে আই বচনের বিবর্তন কোন বচন হবে? ও বচনে হবে, তাই না? তাহলে আই বচনের বিবর্তন ও বচনে করে নাও। ও বচনে করলে কি হবে? দেখো যে বিবর্তনটা যদি ও বচনে করি তাহলে কি হবে? কোনো কোনো মানুষ নয় অজ্ঞানী। হ্যাঁ, অজ্ঞানী বা অজ্ঞানী ব্যক্তি তোমরা দুটোই দিতে পারো। যারা যারা ব্যক্তি দিবে অবশ্যই এখানেও ব্যক্তিটা দিবে। তাহলে এটা ও বচনে করে নিলাম, তাই না? এবার এখানে একটা ছোট গল্প আছে কি, যে আমরা জানি যে ও বচনের আবর্তনটা সম্ভব নয়, তাই কি না? এই বচনটাকে যদি আমরা আবর্তন করি তাহলে এর আবর্তনটা কি আছে? সম্ভব নয় আছে। তাহলে দেখো এখানে যে কথাটা আছে যে সুতরাং দিয়ে আমাদেরকে লিখতে হবে যে ও বচনের বৈধ আবর্তন সম্ভব নয়। এটুকু লিখলেও হবে, বা ওর কারণটা তোমরা যদি পুরোটাই লিখে দাও সেটাতেও হবে। যেমন এটা আছে, কারণ ও বচনের আবর্তন করলে আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হবে। তোমরা এভাবেও দিয়ে দিতে পারো, বা তোমরা যদি এটা না লিখো তাও তবুও হয়ে যাবে। হ্যাঁ, তো দেখে নাও 3 নম্বর আমি আই বচনের করে দিলাম। হ্যাঁ, এবার লাস্ট যেটা থাকবে, যেটা ও বচনেরটা আছে, এটাও দেখে নাও যে কদাচিৎ ছাত্র বুদ্ধিমান। এই যে এই কদাচিৎ কচ্চিৎ নিয়মগুলো আবার তোমাদের চলে আসলো। বচন করার সময় যে তোমাদের নিয়মগুলো দিয়েছিলাম টোটাল ওরকম 10টা না 12টা আছে, তো অবশ্যই ওই নিয়মগুলো ফলো করবে। এই নিয়মগুলো না করলে একটা বাক্যকে কিন্তু বচনে রূপান্তরিত করতে তোমাদের অনেক জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো দেখো যে কদাচিৎ ছাত্র বুদ্ধিমান, এই কদাচিৎ কথাটা যদি থাকে, কচ্চিৎ, কদাচিৎ, খুব কম, অত্যন্ত কম, তাহলে এইসব বাক্য যদি এইসব শব্দ যদি একটা বাক্যের মধ্যে থাকে, সেই বাক্যটা যদি সদর্থক হয় তাহলে সেটাকে নয়ার্থক করতে হবে, আর যদি নয়ার্থক হয় তাহলে সেটাকে সদর্থক করতে হবে। তাহলে দেখো এটা আছে কদাচিৎ ছাত্র বুদ্ধিমান, তাহলে এটা সদর্থক, এটা সদর্থক আছে, তাহলে এটাকে নয়ার্থক ও বচনে আমাদের করতে হবে, তাই না? যে আমরা বচন করার নিয়মে আমরা দেখে আসছি। তো এটা দেখে নাও যে বিবর্তনীয়, তাহলে এটা ও বচন করলে কি হবে? কোনো কোনো ছাত্র নয় বুদ্ধিমান ব্যক্তি, তাই না? ও বচন করলাম। এবার বিবর্তিত যদি এটাকে করতে যাই তাহলে কি হবে? আমরা জানি যে ও বচনের বিবর্তন হচ্ছে আই বচন, তাই না? তাহলে এটা আই বচন করে নেব। আই বচন করলে কি হবে? কোনো কোনো ছাত্র হয় অবুদ্ধিমান ব্যক্তি, তাই না? এই যে অটাকে আমরা সবসময় হাইফেন দিয়ে লিখবো, তাহলে এটা হবে অবুদ্ধিমান ব্যক্তি। এবার দেখো বিবর্তনের কাজ কমপ্লিট। এবার এই আই বচনটারই আবর্তন করতে হবে। তাহলে এই আই বচনটারই যদি আবর্তন করি তাহলে কি হবে আমাদের? আমরা জানি যে আই বচনের আবর্তন আই বচনই, তাই না? এবার আই বচনে করার সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে উদ্দেশ্য বিধেয়ের স্থানটা পরিবর্তন করতে হবে এখানে। তাহলে বিবর্তনের আবর্তন, এখানে কি করব?
কোনো কোনো অবুদ্ধিমান ব্যক্তি হয় ছাত্র, তাই না? আই বচন করলাম, উদ্দেশ্য বিধেয়ের স্থানটা পরিবর্তন করলাম। তাহলে তোমাদেরকে বিবর্তন এইভাবেই করতে হবে। আর একটা কথা মনে রাখবে, তারপরেও যদি তোমাদের মনে হয় যে না আমার এইভাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে বা জিনিসটা আমি বুঝতে পারলাম না, তাহলে দেখো বিবর্তন করার মানে বিবর্তনে আবর্তন করার ছোট্ট একটা নিয়মের মতো আমি করে দিয়েছি। যদিও এটা নিয়ম বলা যাবে না, সেম প্রসেসে এই দুটোকে মিক্সচার করে একটা নিয়ম তৈরি করে দিয়েছি, যাতে তোমাদের কোনো কিছুতে ভুল না হয় বা ভুল হওয়ার সম্ভাবনাটা না থাকে। তাহলে দেখে নাও, যখনই এরকম করে কোনো কোশ্চেন্স থাকবে যে বিবর্তনের আবর্তন করো বা বিবর্তনের আবর্তন করো বা কি আছে যে বিবর্তন করে আবর্তন করো, মানে কিন্তু একটাই, হ্যাঁ। তখনই তোমরা পারলে এই ছকটা আগে করে নিবে। এই ছকটা করলে কি হবে বলো তো, তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কোনো দিক দিয়েই থাকবে না। খালি এই কথাটা মনে রাখবে যে বিবর্তনীয় যদি এ বচন হয়, মানে একটা বাক্যকে যখন বচনে পরিণত করব সেটার নাম হয় বিবর্তনীয়। সেই বিবর্তনীয় যদি এ বচন হয় তাহলে বিবর্তিত কি হবে, ই বচন হবে। আবার এই ই বচনটারই যদি আবর্তন করি, মানে বিবর্তনের আবর্তন করি, তাহলে এটা ই বচনই থাকবে, হ্যাঁ। সেম এটা যদি ই বচনে হয়, একটা বাক্যকে যখন বচনে রূপান্তরিত করব, ফার্স্ট বচনটা যদি আমার ই বচন হয় তাহলে বিবর্তিত এ বচন হবে, তাই না? বিবর্তিত যদি এ বচন হয়, আমরা জানি এ বচনের আবর্তন আই বচন, তাহলে এটা আই বচন হবে। এটা যদি আই বচন হয়, বিবর্তনীয় যদি আই বচন হয়, তাহলে বিবর্তিত ও বচন হবে, তাই না? আর আমরা জানি যে এটা যদি ও বচন হয় তাহলে ও বচনের আবর্তন সম্ভব নয়। এবার লাস্ট দিকে নাও, এটা যদি ও বচনে হয়, বিবর্তনীয় বচন যদি ও বচন হয়, তাহলে বিবর্তিত বচন কি হবে, আই বচন হবে। কারণ আমরা জানি বিবর্তনীয় বিবর্তিত বচন হচ্ছে আই বচন, তাই না? এটার আই বচন যদি হয় তাহলে আবর্তন কি হবে, আই বচনই হবে। তাহলে দেখো খুব সোজা, খুব সহজেই তোমরা শিখতে পারবে। এই নিয়মটা যদি মনে রাখো তাহলে মনে করব আমি যে আবর্তন বিবর্তন করার ক্ষেত্রে কোনো সমস্যা দাঁড়াবে না। আর আমি এই 4টা বচনেরই খালি শুধুমাত্র আবর্তন বিবর্তন তোমাদের করে দিচ্ছে এই কারণেই, তোমরা যদি এই নিয়মটাই মনে রাখো তাহলে বাক্যের মধ্যে যে কোনো নিয়মই থাক না কেন, বচনে তোমরা যদি একবার বচনটা পেয়ে যাও তাহলে সেইভাবে যদি তোমরা সঠিকভাবে এই অর্থে নামাতে পারো, আই থিঙ্ক 1 নম্বরে তোমার কাটা যাবে না। তার পরিপ্রেক্ষিতেও বলবো, তোমাদের যদি বুঝতে এখানে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আমি অবশ্যই তোমাদের বোর্ডে করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার এখানে বোর্ড নেই আপাতত, তো সেই জন্য আমি খাতায় করে দিচ্ছি কিছু ব্যক্তিগত সমস্যার জন্য। তো যাই হোক, তবুও বলবো যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা এই নিয়মটাকে মনে রাখার চেষ্টা করো, যারা একদমই তোমরা বুঝতে পারছো না এইভাবে যে বিবর্তনটাকে আবর্তন কি করে করা যায়, বা আবর্তনের বিবর্তন কি করে করে, বা বিবর্তনের আবর্তন কি করে করে, তাহলে অবশ্যই ওই আবর্তনের বিবর্তনেরও সেমভাবে একটা নিয়ম দিয়েছি এরকম করে, এইভাবেই 4টা বচনের, তোমরা ওটা মনে রাখবে। আর বিবর্তনের আবর্তন করার সময় অবশ্যই এটা মনে রাখবে, তোমরা যদি ওইভাবেও না বুঝতে পারো, কারণ নাম্বারটা তো পেতেই হবে, তাই কি না? 8-এর মধ্যে 8, এটাতে খুব সহজেই তোলা যাবে শুধুমাত্র এই নিয়মটা যদি তোমরা ভালো মতো মনে রাখতে পারো। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে যাই।